হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলন ইতিহাসে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসাবে বিবেচিত হবে। ছাত্রদের তোলা সামান্য কিছু দাবি দাওয়াকে কেন্দ্র করে এই আন্দোলন এখন জনবিদ্রোহে পরিণত হয়েছে, কাঁপিয়ে দিয়েছে বর্তমান শাসকের ভিত। এরকম পৃথিবীর ইতিহাসে ঘটেছে শত শত দাঙ্গা এবং বিদ্রোহের ঘটনা, যাদের মধ্যে কোনোটি কাঁপিয়ে দিতে সক্ষম হয়েছিল পুরো সাম্রাজ্য কিংবা শাসকের ভিত। এমনই এক বিদ্রোহের ঘটনা ঘটেছিল 532 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের বিরুদ্ধে। তৎকালীন রাজধানী কনস্টান্টিনোপল বা বর্তমানের ইস্তাম্বুলে একটি চ্যারিয়েট রেস থেকে শুরু হওয়া সেই বিদ্রোহ কাঁপিয়ে দিতে সক্ষম হয়েছিল জাস্টিনিয়ানের সিংহাসন। ইতিহাসের পাতায় এই বিদ্রোহ পরিচিত নিকাহ দাঙ্গা অথবা নিকা বিদ্রোহ নামে। চলুন বিস্তারিত জেনে আসা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। 527 খ্রিস্টাব্দে সম্রাট জাস্টিনিয়ান বাইজেন্টাইন মসনদে বসেন তার চাচা প্রথম জাস্টিনের সাথে সংযুক্তভাবে। 4 মাস পরেই চাচা মারা গেলে জাস্টিনিয়ানই হন এককভাবে সাম্রাজ্যের অধিকারী। তবে সিংহাসনে বসেই জাস্টিনিয়ান পড়েন কিছু সিনেটরের অসন্তোষে, যারা কিনা তুলনামূলক কম অভিজাত বংশের জন্ম হওয়ায় জাস্টিনিয়ানকে সম্রাট হিসাবে যোগ্য মনে করতেন না তাদের কাছ থেকে সম্মান পাবারও। সত্য ক্ষমতায় আসা সম্রাটের ইচ্ছে ছিল রাজধানীর উন্নতি করার, সেখানে বাসরত মানুষের উন্নতি করার। ফলে জাস্টিনিয়ান চেষ্টা করেন বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তনের, কিন্তু তৎকালীন অভিজাত শ্রেণী একে খারাপভাবে নেয়। এছাড়াও প্রথম থেকেই তার মূল লক্ষ্য ছিল পশ্চিম রোমান সাম্রাজ্যের হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধার করার, সেই সাথে পার্সিয়ান সাসানিদদের সাথে যুদ্ধে যথেষ্ট রসদ জোগানোর। ফলে সৈন্যবল বৃদ্ধির লক্ষ্যে জাস্টিনিয়ান বাড়িয়ে দেন শহরে করের পরিমাণ। এই কর বৃদ্ধিকে কনস্টান্টিনোপলের অভিজাত শ্রেণী কিংবা সাধারণ জনতা কেউই ভালোভাবে নেননি। ফলে দুই শ্রেণীর রোষানলে পড়েন নতুন সম্রাট। তাছাড়াও জাস্টিনিয়ানের স্ত্রী সম্রাজ্ঞী থিওডোরার প্রতিও বিত্তশালী সিনেটরদের ক্ষোভ ছিল। থিওডোরা বিয়ের পূর্বে ছিলেন একজন নর্তকী, সেই সাথে তিনি শুধুই সম্রাটের রাজসভার নামমাত্র একজন সদস্য হয়ে থাকার বদলে বেছে নিয়েছিলেন সাম্রাজ্য পরিচালনার সক্রিয় ভূমিকাকে, যা অভিজাত শ্রেণী ভালো চোখে দেখেননি। পরিস্থিতি আরও খারাপের দিকে গড়ায় যখন জাস্টিনিয়ানের নিয়োগকৃত কর্মকর্তা জন অফ কাপ্পাদোসিয়ার অতি কড়াকড়িতে অতিষ্ঠ হয়ে জনতা সূচনা করে ছোট আকারের একটি দাঙ্গার। সেই দাঙ্গা কড়া হাতে দমন করা হয়, অংশগ্রহণকারী অনেককে কারাদণ্ড দেওয়া হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয় মূল হোতাদের। এতে সাধারণ জনতার মধ্যে অসন্তোষ আরও বেড়ে যায় এবং ক্রমাগত তা বাড়তেই থাকে। মূল বিদ্রোহের ঘটনায় যাবার আগে তৎকালীন রোমানদের চ্যারিয়েট রেস সম্পর্কে কিছু জেনে নেওয়া দরকার। রোমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যে খুবই জনপ্রিয় একটি খেলা ছিল চ্যারিয়েট রেস। চ্যারিয়ট মূলত 2 বা ততোধিক ঘোড়াচালিত প্রাচীন আমলের এক প্রকার গাড়ি বিশেষ। অভিজাত শ্রেণী এবং সাধারণ নাগরিকদের আমোদ প্রমোদের জন্য বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হতো রোমান শহরগুলোতে। চ্যারিয়ট রেসের জনপ্রিয়তা তখন তুঙ্গে। এই খেলা যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতো তাকে বলা হতো হিপোড্রাম। চ্যারিয়টার্সরা বিভিন্ন দলে বিভক্ত ছিলেন এবং তাদের দলগুলোকে ভিন্ন রং যেমন লাল, সবুজ, নীল ইত্যাদি অনুযায়ী বিভক্ত করা হতো। তখন মূলত সবুজ দল ও নীল দল এই দুটি দলেরই প্রভাব ও জনপ্রিয়তা তুঙ্গে ছিল। তাদের প্রভাব তখন শুধুমাত্র হিপোড্রামেই না, বরং শহরের সমাজ ও রাজনীতির বিভিন্ন স্তরেও বিদ্যমান ছিল। সাধারণ জনতার সাথে অভিজাত শ্রেণী এমনকি সম্রাট নিজেও স্টেডিয়ামে খেলা উপভোগ করতেন। ঐতিহ্য অনুযায়ী সম্রাটকে যে কোনো একটি দলকে প্রকাশ্য সমর্থন দিতে হতো। সিংহাসনে আরোহণের প্রথম দিকে জাস্টিনিয়ান নীল দলের সমর্থক থাকলেও এই দাঙ্গার সময়ে কোনো দলের প্রতি প্রকাশ্য সমর্থন জ্ঞাপন করেননি, যেটা পরে মারাত্মক ভুল হিসাবে পরিগণিত হয়। 532 খ্রিস্টাব্দের 13ই জানুয়ারি শিডিউল মেনেই শুরু হয় চ্যারিয়ট রেস। প্রথমে দমনকৃত দাঙ্গার বন্দীদের মধ্যে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদের একজন ছিলেন নীল দলের সমর্থক এবং অপরজন ছিলেন সবুজ দলের সমর্থক। তবে মৃত্যুদণ্ডের দিন তারা পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু দুই দলের সব সমর্থকই চেয়েছিলেন যেন তাদের ক্ষমা করে দেওয়া হয়।
তাই যখন দৌড় শুরু হয়, দৌড় দেখতে হিপোড্রামে আসা দুই দলের সমর্থকরাই সম্রাটের নিকট আকুতি জানাতে থাকেন যেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকেই ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু জাস্টিনিয়ানের মন গলাতে পারেনি তাদের মিনতি। সম্ভবত প্রথম দাঙ্গায় অংশগ্রহণকারীদের প্রতি ক্ষোভ থেকেই হোক অথবা ক্ষমাশীলতাকে দুর্বলতা হিসেবে দেখার আশঙ্কা থেকেই হোক, জাস্টিনিয়ান নিজেকে বিরত রাখেন নীল ও সবুজ সমর্থকদের অনুরোধের কোনো উত্তর দেয়া থেকে। আগে থেকেই সম্রাটের উপর ক্ষুব্ধ জনতা এবার ধৈর্য হারা হয়। রেসের শুরুতে তাদের নিজ নিজ দলের পক্ষে দেয়া স্লোগানগুলো দ্রুতই বদলে যায় নিকা নিকা ধ্বনিতে, যার অর্থ দাঁড়ায় জয় করা। নিজ দলের সমর্থন ছেড়ে যেন তারা একতাবদ্ধ হন অজনপ্রিয় সম্রাটকে সিংহাসন থেকে সরিয়ে দিতে, তার বিরুদ্ধে জয়লাভ করাকে। হিপোড্রামে শুরু হওয়া দাঙ্গা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে কনস্টান্টিনোপলের রাস্তায় রাস্তায়। দাঙ্গাকারীরা একসময় উপস্থিত হয় শহরের জেলখানায়, যেখানে গিয়ে প্রথমেই তারা মুক্ত করে জেলবন্দীদের, তারপর আগুন ধরিয়ে দেয় সেই ভবনে। সেই অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ ছিল যে এতে ক্ষতিগ্রস্ত হয় শহরের অন্যান্য অনেক ভবন। বাদ পড়েনি ঐতিহ্যবাহী উপাসনালয় আয়া সোফিয়াও। দাঙ্গা ঠেকাতে সম্রাট জাস্টিনিয়ান সিদ্ধান্ত নেন অজনপ্রিয় কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে যেন জনতাকে শান্ত করা যায়। কিন্তু তাতেও লাভ হয়নি, চলতে থাকে দাঙ্গা। তারপর জাস্টিনিয়ান তার বিশ্বস্ত জেনারেল বেলিসারিয়াসকে নির্দেশ দেন কিছু সৈন্যসহ দাঙ্গা থামাতে। কিন্তু ততদিনে বিশৃঙ্খলা এতই প্রবল হয়ে পড়ে যে ব্যর্থ হন বেলিসারিয়াসও। সম্রাট তার সভাসদদের নিয়ে আশ্রয় নেন প্রাসাদে। তারপর 18 জানুয়ারি 5 দিনব্যাপী দাঙ্গা চলার পর সম্রাট আবারও দেখা দেন হিপোড্রামে। দাঙ্গাকারীদের উদ্দেশ্যে একের পর এক প্রস্তাব পেশ করেন তিনি, কিন্তু প্রতিটি প্রস্তাবই একে একে প্রত্যাখ্যান করে দাঙ্গাকারীরা। তারপর সেখানেই দাঙ্গাকারীরা নতুন একজন সম্রাট মনোনীত করেন, হাইপাটিয়াস, যিনি ছিলেন সাবেক সম্রাট প্রথম আনাস্টিসিয়াসের ভ্রাতুষ্পুত্র, যিনি ছিলেন সিংহাসনে উপবিষ্ট সম্রাট জাস্টিনিয়ান অপেক্ষা বেশি অভিজাত বংশের। তাকেই দাঙ্গাকারীরা মনোনীত করে নতুন সম্রাট হিসাবে। প্রথমে সায় না দিলেও পরদিন নিজের অনিচ্ছা সত্ত্বেও উপস্থিত জনতার জোরাজুরিতে হিপোড্রামেই সম্রাটের পদ গ্রহণ করেন হাইপাটিয়াস। ফলে স্রেফ দাঙ্গা থেকে এটি রূপ নেয় কু তথা অভ্যুত্থানে। হাইপাটিয়াস কাণ্ডের পর সম্রাট জাস্টিনিয়ান তার সকল সভাসদকে নিয়ে আবারও হিপোড্রাম ত্যাগ করেন এবং প্রাসাদে অবস্থান নেন। ওদিকে বিদ্রোহ চলতেই থাকে। এটি থামার কোনো লক্ষণ না দেখা গেলে এবং ক্রমাগত তীব্রতা বাড়তে থাকলে এক পর্যায়ে হাল ছেড়ে দেন জাস্টিনিয়ান। তিনি সহকারীদের সাথে আলোচনা শুরু করেন রাজধানী ছেড়ে পালাবার। তখনই সম্রাজ্ঞী থিওডোরা তার সাহস ও দৃঢ়তা দেখান। ভীত সন্ত্রস্ত সম্রাটকে তিনি বোঝাতে শুরু করেন শহর ছেড়ে না পালিয়ে বিদ্রোহ দমনের ব্যাপারে। তিনি সম্রাটের উদ্দেশ্যে বলতে থাকেন, যদিও পালিয়ে যাওয়াই সহজ রাস্তা এবং তাদের জন্য পালানো কোনো ব্যাপারই না, তবুও সম্রাট যদি আজ তার সিংহাসন ফেলে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার রাস্তায় বেছে নেন, প্রাণে বেঁচে গেলেও একসময় তিনি এই নিয়ে অনুশোচনা করবেন। তিনি আরও বলতে থাকেন, পালিয়ে যাওয়ার থেকে রাজ পোশাকে মৃত্যুকে বরণ করাকেই তিনি শ্রেয়তর মনে করেন। স্ত্রীর এরূপ দৃঢ়তায় লজ্জিত হন জাস্টিনিয়ান। এতে যেন তিনি নব উদ্যম ফিরে পান। সিদ্ধান্ত নেন নিজের যেটুকু ক্ষমতা অবশিষ্ট আছে তা দিয়ে এই বিদ্রোহ দমনের। জাস্টিনিয়ান শহরে অবস্থানকারী বিশ্বস্ত দুই সেনাপতি বেলসারিয়াস এবং নার্সেসকে নির্দেশ দেন বিদ্রোহ থামাতে। দুই সেনাপতি সেনাশক্তির মাধ্যমে বিদ্রোহ থামানোর পরিকল্পনা করেন। বিদ্রোহকারী নীল ও সবুজ দলের সমর্থকরা আগে থেকেই হিপোড্রামে অবস্থান করছিলেন। সেনাপতি নার্সেস সৈন্যসহ হিপোড্রামের গেট ব্লক করে রাখেন যাতে বিদ্রোহীরা পালাতে না পারে। অন্যদিকে আরেক সেনাপতি বেলসারিয়াস ভারী পদাতিক সৈন্য নিয়ে আক্রমণ শুরু করেন বিদ্রোহীদের উপর। বিদ্রোহীদের সংখ্যা রাজ সৈন্যদের থেকে অনেক বেশি হলেও সৈন্যরা ছিল ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত। এছাড়াও হিপোড্রামে বিদ্রোহীদের ঘনত্ব অনেক বেড়ে যাওয়ায় সাবলীলভাবে নড়াচড়া করাও কষ্টসাধ্য হয়ে পড়ে এইরূপ দ্বিমুখী আক্রমণের সামনে। ফলে তারা দাঁড়াতে পারেনি রাজসেনাদের সামনে। ইংরেজ ঐতিহাসিক জন জুলিয়াস নারউইস এই প্রতি আক্রমণ বর্ণনা করতে গিয়ে বলেন, গ্যালারিতে থাকা জনতার রাগান্বিত বিদ্রোহী কণ্ঠস্বর কিছুক্ষণের মধ্যে রূপ নেয় আহত মৃত্যু পথযাত্রী মানুষের কান্না ও আর্তনাদে, এবং আরও কিছুক্ষণ পর সেটি থেমে যায়। পুরো গ্যালারি জুড়েই বিরাজ করে শুনশান নীরবতা। এই দ্বিতীয় অভিযানে প্রাণ যায় প্রায় 30,000 বিদ্রোহী।
বিদ্রোহের প্রায় সকল হোতার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়। খুব দ্রুতই সম্রাটের অনুকূলে আসে পুরো পরিস্থিতি। যে হিপোড্রামে শুরু হয়েছিল সেই হিপোড্রামে শেষ হয় দাঙ্গা থেকে সিংহাসন কাঁপিয়ে দেয়া বিদ্রোহ। ভিউয়ার্স, নিকা বিদ্রোহের পরিণাম অত্যন্ত মর্মান্তিক হলেও আমরা এখনো জানি না তার সাথে সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের পরিণতি কী হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।